যে ভাই, এই কপিটা কত করে পিস? 30 টাকা। ওই পাতা কপিটা। এই যে টাকাটা। এই ভ্যানের সবগুলো সবজি আমার লাগবে। আরে বল তুই কমাইলি। ভাইজান আরে শোন, আমার ধরিস না, আমার শরীরে ময়লা বুঝছস। দূর, কিসের ময়লা বলো তো ভাইজান? আমি সারা জীবন তোমার এমনি জ্বরে ধরছি না। তুমি কেমন আছো ভাইজান? আছি, ভালো আছি। ভালো আছো? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। তুই আর তোর হাজবেন্ড আসছস, এর থেকে খুশির আর কি হইতে পারে ক? জি ভাইজান, আমরা আসাতে যে আপনি কতটা খুশি হয়েছেন সেটা আপনাকে দেখেই বুঝতে পারছি। আরে তোমরা ছাড়া তো আমার আর আপন কেউ নাই, আমি তো খুশি হমুই। আচ্ছা পিয়াল, তোমার মা আসে নাই? মানে আমার মামিমা, তার না আসার কথা ছিল। কিরে রিমি, চুপ করে আসুস কেন? কি ব্যাপার, মামিমা আসলো না কেন? কি হলো, কথা কষ্ট কেন? ভাইজান, তোমারে যে কেমন করে বলি, আবার না বলেও থাকতে পারতেছি না। এত সংকোচ বোধ করতেছিস কেন? কয়ে ফেলা, আমি তো রক্তের ভাই না। ভাইজান, আমার শাশুড়ি একা আসবে না, উনি ওনার যা ননদ সবার সাথে করে নিয়ে আসতে চায়। এটা নাকি ওনাদের পারিবারিক ঐতিহ্য। কি বলস? শুধু তাই না ভাইজান, ওনাদেরকে দাওয়াত করে বড় আয়োজন করে খাওয়ানো লাগবে, আবার দামি দামি গিফটও দেয়া লাগবে। বোন, তুই তো জানস যে কয়দিন আগে তোর ভাবির অপারেশন করাইছি, তার শরীর তো বেশি ভালো না। তাছাড়া ব্যবসার অবস্থাও বেশি ভালো না, তরি তরকারির দাম অনেক বাইরে গেছে, তো মানুষজন কিনতে চায় না। আর টাকা পয়সা যা কামাইছি, তোর পড়ালেখার পিছিয়ে তো অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি সবই জানি ভাইজান, কিন্তু কি করব বলো, বড় লোকের বিরাট কারবার। তুমি যদি ওনাদেরকে দাওয়াত করে বড় আয়োজন করে না খাও, তাহলে সারা জীবন আমাকে আমার শ্বশুরবাড়িতে কথা শুনতে হবে ভাইজান। বোন, তুই মন খারাপ করিস না, তুই শিক্ষিত হইছস, তোর বড় একটা ঘরে বিয়ে হইছে, এটাই তো আমার প্রাপ্তি। শোন, তুই তো শাশুড়ির ফোন করে কয়ে দে সবাইরে যাতে নিয়ে আসে। আমার যতই কষ্ট হোক, আমি বিশাল আয়োজন করে তাকে সবাইরে খাওয়াবো। আলহামদুলিল্লাহ ভাইজান, তোমার মতো ভাইজানের প্রত্যেকটা মেয়ের হয়। তুমি আমার গর্ব ভাইজান। বাহ ভাইজান, আপনি আপনি সত্যিই গ্রেট। তোমরা খুশি থাকলেই তো আমি খুশি। রিমি, যা বাড়িতে যা, আমি এই বেচা কিনা শেষ করে চলে আসতেছি। আচ্ছা ভাইজান, তাড়াতাড়ি এসো। হায় আল্লাহ, তারা তো অনেক বড় লোক, তাদের আপ্যায়নে তো অনেক টাকা লাগবে, আমি এত টাকা কই পাবো? বউ, মেহমান তো বলে চলে আসবো, তোমরা যা যা রান্না করেছিলাম ঠিকঠাক মতো রান্না করছো তো? তুমি কোনো চিন্তা করো না, আমি এত মজা করে রান্না করছি, তুমি দেখো সবাই আঙ্গুল সাইডা সাইডা খাইবো। এর জন্যই তো তুমি আমার লক্ষ্মী বউ। আচ্ছা, ভালো কথা, তুমি এতগুলা টাকা কই থেকে পাইলা? জয়নাল ভাইয়ের কাছ থেকে সুদে আনছি। বোনের শাশুড়ি আসতেছে, বুঝো না, তারা কত বড় লোক, তাকে কত বড় কারবার, বিরাট ব্যাপার। সবই তো ঠিক আছে, কিন্তু তুমি যেই পরিমাণ ঋণ করতেছো, তাতে তো মনে হয় ঋণ শোধ করতে করতে আঙ্গু ভিটা বাড়িও বিক্রি করে দেওয়ান লাগবো। আরে তুমি কোনো চিন্তা করো না তো, আল্লাহ আছে না, আল্লাহ দেখো। বাড়ি, হ্যাঁ এইরকম বাড়ি, এই ছোট লোকের বাড়িতে আসলাম, আমাদেরকে রিসিভ পর্যন্ত করতে গেল না। হ্যাঁ, অদ্ভুত মানুষ তো এগুলো, ফকিন্নি, আসলে ফকিন্নি হয় এরা, তো আসলে ভদ্রতা বোঝে না। আসসালামু আলাইকুম মামিমা। রাখো তোমার সালাম, আমাদেরকে রিসিভ করতে যাওনি কেন? না মানে অপেক্ষা করতেছিলাম তো, কোন সময় আসবেন আমরা তো জানি না, এর জন্য। আচ্ছা, এসব কথা পরে কখন যাবো, মাইমা চলেন না ভিতরে চলেন। হোয়াট, আমি এই কোন ছোট লোকের বাড়িতে এসেছি? হ্যাঁ, আমার দেখেই তো মাথার মধ্যে বিনা মেঘে বজ্রপাত হয়ে যাচ্ছে। মামিমা, এটা তো ছোট লোকের বাড়ি না, আপনার ছেলের শ্বশুর বাড়ি। মা, তোমরা চলে আসছো, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো?
চুপ কর, তোর রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছি 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 ছি, এইরকম একটা ছোট লোকের মেয়েকে, একটা ফকিন্নি মেয়েকে তোর বিয়ে করতে পেরেছিস? তুই যে আমার জায়ের ছেলে না, এটা ভাবতেই আমার লজ্জা হচ্ছে। দেখে শুনে এরকম ফকিন্নির বাচ্চাটাকে বিয়ে করলি? তোর মতো ভাতিজা যে আমাদের বংশে জন্ম নেবে সেটা আমি স্বপ্নেও ভাবি নাই। তোরে না জুতা দিয়ে পিটানো দরকার। ফকিন্নি মেয়ে শহরে লেখাপড়া করতে গিয়ে আমার ছেলেকে তাবিজ করে বিয়ে করেছে। ময়না, আমার ননদ এমন বংশের মাইয়া না, ও খুব ভালো মাইয়া। আর ননদের হয়ে সাফাই গাইও না তো। তুমিও অমনি বংশের মেয়ে, বুঝে গেছি আমরা। মামিমা, আপনারা অনেক বড় লোক আর আমরা হইলো অনেক গরিব, এর জন্য আপনারা অনেক কিছু কইতে পারেন, আমাকে তো শুনতেই হইব। কিন্তু আপনারা আমাকে যতটুকু খারাপ মনে করছেন, আমরা কিন্তু অত খারাপ না। আয় চুপ করো, তোমার সাহস তো কম না? তুমি আমার মুখের উপরে মুখ নাড়িয়ে কথা বলছো, লজ্জা করে না তোমার? উফ, আমার তো এখানে দম বন্ধ হয়ে আসছে। এ পলি, চলো তো এখান থেকে যাই যাই যাই, চলো চলো চলো। মামিমা, আইসেন যখন এইভাবে রাগ করে যায় না, কিছুদিন থাইকা তারপর যান। তোদের মতো ছোট লোকদের অনুরোধে আমার কিছুই যায় আসে না। এই চলো। মা, আমি বলছি কি, তোমরা যখন এসেই পড়েছো একটা দিন থেকে যাও না। মামিমা, আমি আপনার অনুরোধ করে কইতেছি, আপনি যে মেহমানকে নিয়ে আসছেন, আপনি আমার বাড়ি থেকে যায়েন না, তাহলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। মা, আপনি ভাইজানের অনুরোধটা রাখেন প্লিজ। প্লিজ ঘরে চলেন মা। হ্যাঁ ভাবি, এই সেই যখন পড়েছি, চলো একটু বিশ্রাম নিয়ে যাই, একটু ক্লান্ত লাগছে, পরে আমরা চলে যাবো। চলো চলো। মা, তোমাদের লাগেজ পত্রগুলো কোথায়? সব গাড়িতে, ড্রাইভার নিয়ে আসবে। ঠিক আছে, চলো ভিতরে আসো। চলো যাই, দেখি তোমার ছেলের শ্বশুর বাড়ি আমাদের কি আপ্যায়ন করে। মামিমা, আসেন আসেন আসেন, বসেন। বসেন। এই সমস্ত নোংরা কম দামি চেয়ারে আমি বসবো? অসম্ভব। মামিমা, এই বাসে তো এর থেকে দামি চেয়ার নাই, একটু কষ্ট করে বসেন, আমি একটা ব্যবস্থা করতেছি, বসেন। ভাবি, তুমি এসব চেয়ারে বসে তোমার স্ট্যাটাস গরিবের কাতার নামাইতে পারো, কিন্তু আমার দ্বারা সম্ভব না এখানে বসা। না না, আমি এই চেয়ারে বসবো না। এই চেয়ারে যদি বসি না, নিজেকে কেন গরিব গরিব মনে হবে। এই চেয়ারে বসা আমার সম্ভব না। আচ্ছা, তোমরা এতই ফকির যে একটা সোফার ব্যবস্থাও করতে পারো নাই? মামিমা, সোফা কেনার টাকা তো আমার কাছে নাই, আপনারা একটু কষ্ট করেন আর আমার একটু সময় দেন, আমি নতুন চেয়ারের ব্যবস্থা করতেছি। আমার মুখের দিকে তাকায় আপনারা একটু বসেন, এই জায়গায় বসেন। মামিমা, আপনারা শরবত নেন। কি হইছে? এমনি করে তাকাইছেন কেন? এটা তো শরবতই। আরে, এত নোংরা কম দামি গ্লাসে আমি শরবত খাবো? আমার তো দেখেই বমি লাগছে। মামিমা, এটা আপনি কি করলেন? ঠিকই করেছি। এই সমস্ত গ্লাস কোত্থেকে নিয়ে এসছো তোমরা? রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছো নাকি? ফেলে এগুলা। আপাতত ঠিকই করেছে। কি গ্লাস! ছি 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 ছি, দেখে তো আমার গা ঘিন ঘিন করছে। আরে, তোমাদের মতো ভিখারি টাইপের লোকদের কাছে এইসব গ্লাসই অনেক কিছু, আর আমাদের মতো ধনীদের কাছে এগুলো হলো ডাস্টবিনের ময়লার সমান। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এগুলো
সরা এখান থেকে, যা নিয়ে যাও। মামিমা, আপনারা আমার একটু সময় দেন, আমি আপনাদের জন্য দামি গ্লাসের ব্যবস্থা করতেছি। একদম চুপ, আর একটা কথাও না বলে আমার চোখের সামনে থেকে এক্ষুনি সরে যাও, যাও। আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি, জামাই আমার ব্যাংকার। তাও তো আপা আপনি আমাকে দু কথা শুনিয়ে দিয়েছেন। খুব বলেছিলেন আমার ছেলেটাকে বিয়ে করাবো জমিদারের মেয়ের সাথে। এই যে আপনার ছেলেটা সবজিওয়ালার বোনটাকে বিয়ে করলো। আচ্ছা, ওই সবজিওয়ালা বুঝি খুব জমিদার? আচ্ছা, এরা কেমন বড় লোক? অহংকারে তো মাটিতেই পা পড়তেছে না। আমগরে তো মানুষ ভাবা দূরের কথা, গরু ছাগলও মনে করতেছে না। বড় লোকরা এমনই বউ, গরিবরে সবসময় কুকুরের মতন মনে করে। বড় লোকের কাছে গরিবের মূল্য কুকুরের চাইতেও কম। তারা দেখবা কুকুরের আদর কইরা অনেক ভালো ভালো খাবার খাওয়ায়, আর গরিব করে দূর দূর কইরা তাড়ায় যায়, কথায় কথায় অপমান করে। এরই নাম বড় লোক। ভাইজান, আমার তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই পিয়ালের পরিবার এতটা অহংকারী, তোমাদের সাথে কথায় কথায় এতটা খারাপ ব্যবহার করবে। বিশ্বাস করো ভাইজান, আগে জানলে আমি একটা রিক্সলের বিয়ে করতাম, তারপরে কোনোদিন বড়লোক ঘরের বউ হইতে যেতাম না। আমারও তুমি ক্ষমা করে দাও ভাইজান, আমার জন্য তোমার আর ভাবির কত অপমান সহ্য করতে হইতেছে। বোন, তুই কান্না করিস না, তুই তো আমার রক্তের বোন। আর বোনের জন্য ভাইরা হাজারো কষ্ট, দুঃখ, লাথি উষ্টা সব সহ্য করতে পারে। তুই বড় লোকের ঘরের বউ হবি, ভালো থাকবি, যত কষ্ট হোক আমি সব কষ্ট সহ্য করতে পারবো, সব কষ্ট সহ্য করতে পারবো। আচ্ছা বাদ দে, এই শোনো না, তুমি একটু রান্না বান্না গুলো একটু দেখো না, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। তুই একটু যা, তোর ভাবির সাহায্য কর। বাস বাস বাস, আর দিও না। আপা, ওরা যে নোংরা পরিবেশে রান্না করেছে না, এগুলো খেলে নির্ঘাত আমাদের ডায়রিয়া হয়ে যাবে। ভাবি তুমি ঠিকই বলেছ, অবশ্যই ডায়রিয়া হবে। আর হসপিটালে যে কতদিন ভর্তি থাকতে হবে তার ঠিক আছে? না না, এগুলো আপনারা কি কইতাছেন? আমরাও তো খাই, কই আঙ্গ তো কখনো পেট খারাপ হয় নাই। এই চুপ করো। ব্যাঙের কখনো সর্দি কাশি হয় দেখেছো? তোমরা তো এই পরিবারে বড় হয়েছো। আমার এইটাকে মনে হচ্ছে কি একেবারে জুতো পেটা করি। দুনিয়াতে আর কোনো ঘরের মেয়ে খুঁজে পাইনি, এইখানেই তাকে মরতে হয়েছে এসে। কি শুকতাছেন? এগুলো বাসি খাবার না, একটু আগে আমি নিজের হাতে রান্না করছি। হ্যাঁ, কি যে রান্না করেছো সেটা তো আমি বুঝতেই পারছি। ঘি ছাড়া পোলাও রান্না করেছো। আর এই খাবার তো আমাদের বাড়ির কাজের লোক কেন, রাস্তায় যারা ভিক্ষা করতে আসে না তাদেরকে দিলে তারাও তো খাবে না। অবশ্য তোমাদের মতো ছোট লোকদের ঘি কেনার সাধ্য নাই, সেটা আমি বুঝতেই পারছি। যাও, তোমাদের খাবার তোমরাই খাও। মা, এসব কি হচ্ছে? তারাও তো মানুষ, তাদেরকে এভাবে অপমান না করলেও পারবে। এই চুপ, একটা চড় মেরে না দাঁতগুলো সব ফেলে দেবো। মামিমা, আপনি চিন্তা করেন না, যেভাবে হোক আমি ঘিয়ের ব্যবস্থা করতেছি, আপনি খান। শুধু ঘি না তো, আমরা তো তোমাদের ছোট লোকদের মতন সয়াবিন তেলে রান্না খাই না, এতে গ্যাস হয়। আমরা অলিভ অয়েলের রান্না খাই, আর আমরা অলিভ অয়েলের রান্নাই খাবো। এখন তোমরা কিভাবে ব্যবস্থা করবে করো, যাও। অলিভ অয়েল কি? তোমাদের মতো থার্ড ক্লাস সবজিওয়ালা অলিভ অয়েল না চেনারই কথা। অলিভ অয়েল হচ্ছে দামি তেল, আমরা সব সময় সেই দামি তেলই খাই। পৃথিবীর যত দামি তেলই হোক না কেন, আপনারা চিন্তা করেন না, আমি অলিভ অয়েল তেল কিনে নিয়ে আসবো। ঠিক আছে, যেখান থেকে পারো ব্যবস্থা করো। অলিভ অয়েলে রান্না করা ছাড়া কোনো খাবার আমরা খাবো না, এটা হচ্ছে আমাদের ফাইনাল কথা। এখন যাও, কিভাবে ব্যবস্থা করবে করো, আর এই সমস্ত খাবার নিয়ে যাও।
আছে আমরা দেখতেছি। চলো। মা, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করলে না। ওমা না দেখি টাকা যাবে না। আপনারা জানেন শোনো, আমরা অনেক বড় বংশের মেয়ে, আমি অনেক বড় লোকের বউ, আমাদের বাড়ির একটা নাম ডাক আছে। জি। শোনো, তোমার স্বামী রাসেলকে বলবে আমার যা ননদের পাতে মুরগির মাংস যেন না দেয়, আস্ত খাসি যেন জবাই করে দেয়। মাউইমা কি কইলেন? বাবা, এমন ভাবে মাওইমা বলছো মনে হচ্ছে খাসির কথা শুনে তোমার মাথায় বজ্রপাত হয়েছে। আরে আমি তো শুধু একটা খাসির কথা বলেছি, কোনো হাতি ঘোড়া জবাই করতে বলিনি। খাসির কথা শুনেই বুকের মধ্যে যেমন পুঁটি মাছের মতো টিপ টিপ করছিল, গরু জবাই কথা শুনলে তো মনে হয় হার্ট অ্যাটাকই করতো। একবারে ঠিক কথা বলেছেন অন্যদিনে। আরে এরা কি কখনো খাসি জবাই করে খেয়েছে নাকি? এরা যে গরিবের গরিব। কি কথা কি কানে গেছে? জি গেছে। তা দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার জামাইকে গিয়ে বলো খাসি জবাই করতে। আচ্ছা ঠিক আছে। যারা ব্রয়লার মুরগি কেনার কথা শুনে হাজারবার পকেটের দিকে তাকায়, তারা আবার খাসি কিনবে না? আমার মতন গরিব মানুষের বোনের এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তুই কোনো চিন্তা করিস না। কি ব্যাপার বউ, তোমার কি মন খারাপ? মাউইমা কইছে হ্যাঁ করে আজ তো একটা খাসি জবাই করে খাওয়াইতে হইব, নাইলে তাকে ইজ্জত থাকবো না। একটা খাসির দাম কত জানো? 15,000 টাকা। আবার তোর সাথে ঘি, অলিভ অয়েল আরো কত কি আছে। ভাইজান, এতগুলা টাকা তুমি এখন কই পাইবা? আমার বাপের বাড়ির অবস্থা তো বেশি ভালো না, তোমার যে ওখান থেকে টাকা আইনা দিমু এই ব্যবস্থাও তো করতে পারবো না। বউ, তুমি অযথা টেনশন করো না তো, তাহলে দেখবা তুমি আবার অসুস্থ হয়ে গেছো, তখন আরো বিপদ হয়ে যাবে। বুঝতে পারছি, তোমাদের মতো গরিবের কাছে একটা খাসি কেনা মানে একটা হাতি কেনার টাকার সমান, তাই না? এই জন্য মুরগির মতো জিম মেরে বসে আছো। না মা, আসলে এরকম কিছু না। তা না মানে আমি তো বুঝতেই পারছি। এ নাও, এখানে 30,000 টাকা আছে, একটা খাসি কিনে নিয়ে এসো। মনে করো না এটা আমাকে ফেরত দিতে হবে। এরকম 2, 4, 10,000, 20,000, 30,000 টাকা আমরা ফকির মিসকিনদেরকে এমনি দান খরচ করে দিই। নয় ধরো। মা, শুধু খাসি না, আপনারা যা যা খাইতে চাইছেন সব কিছু খাওয়ান, কিন্তু এই দানের টাকাটা আমি নিতে পারবো না, আমার মাফ করে দিবেন। বাপ, দেমাগ একেবারে ফেটে পড়ছে। আমি ধরো টাকাটা, ধরো। মাফ করবেন, আপনার এই দানের টাকা নেওয়ার মতো মাইয়া আমি না। দরকার হয় ভিটা মাটি বিক্রি করে রাস্তায় থাকুন, তবু আপনাকে আত্মানে কোনো ত্রুটি রাখবো না। কি যত বড় মুখ নয় তত বড় কথা। বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? মা, আপনার ছেলেকে বিয়ে করে আমি অন্যায় করেছি। আপনার যত খুশি আপনি আমাকে মারেন, কিন্তু আমার ভাবির গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। ও তাহলে ভাবির জন্য যখন এতই দরদ, ঝালটা তো তাহলে তোর উপরে মিটাতে হয়, ঠিক না?
বড় লোকের ঘরে সবাই সুখে থাকে না ভাবি, আমাদের মতো গরিব মেয়েদের গরিবের ঘরেই মানায়। হয়েছে, কান্নাকাটি করো না, তোমার ভাই আছে না, সব কিছু ঠিক করে দিব। আল্লাহ, আমি কার কাছে 30,000 টাকা পাবো? খাসি, ঘি, অলিভ অয়েল না হইলে তো আমার বোনের সংসারটা টিকবো না। আরে জয়নাল ভাই, আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। আমি তো তোর বাড়িতে যেতেছি। আচ্ছা এই, তুই যে তোর বোনের বিয়ের কথা কয়ে আমার কাছ থেকে 30,000 টাকা সুদে আনলি, কলি প্রতি মাসে 10 তারিখের মধ্যে লাভ দিবি, হ্যাঁ? লাভ তো দূরের কথা, 3 মাস পার হয়ে গেছে, আসলও দিতেছস না। শোন, তুই তো আমার ভালো করে চিনস নাই। আমি এখন তোর বাড়ি যেতেছি, তোর ঘরের চালের টিন আমি খুলে নিয়ে আসবো। দরকার হয় তোর বোনের শ্বশুর বাড়ি যায় কমু, তোর একটা ফকিন্নি পরিবার। ভাই আপনি জানেন না, একের পর এক আমার উপরে বিপদ আসতেই আছে। সমস্যা নাই, আমি দিয়া দিব, আমার আরেকটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, টাকা যখন দিয়ে পারবি না, তাহলে তোর বউরে আমার কাছে বন্ধক দিয়ে দে। কি কইলি তুই? কি কইছি বুঝোস নাই? তোর বউরে আমার কাছে বন্ধক দিবি। জানোয়ারের বাচ্চা, তুই কি কইলি? ভাই 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 তুই আমার মারিস না ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমার একটা সম্মান আছে, মান সম্মান আছে ভাই। আমি জীবনেও তোর কাছে আর তোর বউ যাবো না ভাই, মাফ করে দে ভাই। কত বড় সাহস, হ্যাঁ? আমার বউয়ের নামে তুই আমার কাছে বাজে কথা কস? ভাই মারিস না ভাই ভাই। এই এই তুই আমার মারবি নাকি? না ভাইজান, কি কন? না না, তুই আমারে মনে মনে গালি দিতেছস, তুই আমারে মারবার চাইতেছস। কি যে ভালো না ভাইজান, আপনার কি মারা যায় নাকি? হ্যাঁ, এই জয়নাল ব্যাপারীর গায়ে হাত তোলার মতো সাহস এই 2-4 ইউনিয়নের মধ্যে কোনো শালার আছে নাই। এটা তো আমিও জানি, কারো তো সাহস নাই। একটা অনুরোধ আপনার কাছে, আপনি আমাদের 30,000 টাকা দেন, তাইলে আমার বোনের সংসারটা ঠিক না ভাইজান। ভাই 30,000 টাকা আপনি আমাদের দেন। এই স্যার, ওঠ ওঠ। এই শোন, আমি আর তোর কাছে সুদের টাকা লাগাইতে পারবো না, কারণ তোর লেনদেন ভালো না। ভাই এই শেষবারের মতন আমার একটু বিশ্বাস করেন, আমি আপনার টাকা এবার সময় মতো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, শোন, তোর আমি টাকা দিয়ে পারি, 30,000 টাকাই দিমু, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই যদি 3 মাস পরে যদি সুদ আসলে টাকা না দিতে পারোস, তাহলে তোর বউরে আমার দিয়ে দিবি, মানে বন্ধক দিবি। কিরে চোখ নিতেছস কেন? বল দিবি নাকি? ভাইজান, আপনার যদি টাকার দরকারি হয় তাহলে আপনি আমার বাড়িটা বন্ধক নেন, আর তারপরও যদি আমি টাকা দিতে না পারি, আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিয়া বাড়িটা দখল করে দিয়া, তবু আমি টাকার জন্য আমার বউটারে বন্ধক দিতে পারবো না। শোন, তোর সাথে কথা বাড়ানোর আমার সময় নাই, আর তুই যে আমার টাকা নিছস না, সুদে আসলে টাকা কিভাবে আদায় করা লাগে সেটা আমার জানা আছে। আমি এখন যাই। ভাইজান, হে আল্লাহ, আমি এখন কি করব? একদিকে বোনের সংসার, আরেকদিকে ভালোবাসার বউ। তুমি আমার পথ দেখাও আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দিও সুমি, তুমি আমার ক্ষমা করে দিও। এই চোখে জল ফেলে কোনো লাভ নাই, রাজে আছিস কিনা বল, রাজি থাকলে টাকা পাবি। জি ভাইজান, আমি রাজি। চল, রাজি যখন আছিস তাহলে তো আমার কোনো সমস্যা নাই। আয় আয়, টাকা নিবি তো, আয়। বউ, আয় রিমি, আরে কই গেলি তোরা? এদিকে আয়। ওমা, এত বড় ছাগল, এত বাজার কই পেলা তুমি? টাকা পাইছো কই? আরে তুমি তোমার বউ লাগো, তোমার তো কম, দাঁড়াও, ছাগল লাগে পাইছেন। শোনো, খাসিটা জব দেওয়ার ব্যবস্থা করতেছি, তুমি একটু সব গুছায় না। ভাইজান, তুমি আবার সুদে টাকা নিছো? আরে তুই এগুলো নিয়ে টেনশন করিস না তো। ভাবি, ভাইজান হলে কি করতেছে কত? ও, তার মানে আমি যা ভেবেছি তাই হয়েছে, তাই না? আপনি কি ভাবছেন মামিমা? আমার ছেলের পকেট থেকে টাকা চুরি করে খাসি কিনেছিস, বাজার করেছিস, তাই না? হায় আল্লাহ মামিমা, আপনার এত বড় অপবাদ দিতে একটাবার কলিজাটা কাঁপলো না? না, এটা তো অপবাদ না, আমি তো যা সত্য তাই বলেছি। মা, আমরা গরিব হতে পারি, কিন্তু টাকা চুরি করার মতো খারাপ মানুষ আমরা না। চুপ কর। তোদের মতো ফকিন্নিরা টাকার জন্য যে কি করতে পারিস সেটা আমার খুব ভালো করে জানা আছে।
সব গরিব চোর হয় না, কিছু গরিবের আত্মসম্মান বোধ আছে। ও হো হো হো, কি আমার আত্মসম্মানওয়ালা লোক রে। এই বল, আমার ছেলের পকেট থেকে কত টাকা চুরি করে তোর ভাইকে দিয়েছিস? বল বল, আমার ছেলের পকেট থেকে কত টাকা চুরি করেছিস? বল। মা ছাড়েন, ব্যথা লাগছে মা। বিশ্বাস করেন, চুরি করার মতো খারাপ কাজ আমি করি নাই মা। চুপ কর, আমি তো জানি কি করতে পারিস আর না করতে পারিস। বল কত টাকা চুরি করেছিস, বল। মা ওই মা, আপনি রিবিনা ছাড়েন, এখন কিন্তু আপনি অতিরিক্ত করতেছেন। কি অতিরিক্ত করতেছি? যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে সত্যি কথা না বার হবে ততক্ষণ অতিরিক্ত কি দেখছো তুমি? দরকার হয় থাপড়াইতে থাপড়াইতে ওর মুখ থেকে আমি সত্যি কথা বের করবো। বল ছাড়েন, বল আমার মামি ছেলে। মা, ওর গায়ে আর একটা হাতও দিবেন না আপনি। চুল ছাড়েন। কি 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 ব্যাপার? তোমার হাতে ছুরি কেন? ভয় পায়েন না, খাসি কাটার জন্য আনছি। আর আমি বলতাছি, আমি টাকা কই থেকে আনছি? আমি জয়নাল ভাইয়ের কাছ থেকে সুদে টাকা আনছি আমার বউরে বন্ধক রাখা। তুমি এটা কি কি কইলা? হ্যাঁ বউ, 3 মাসের ভিতরে যদি টাকা সুদ সহ না দিতে পারি, জয়নাল আইসা তোমার নিয়ে যাইব। শেষ পর্যন্ত তুমি আমার জীবনটা লইয়াও খেললা। ছোট লোকদের কত কাহিনী। আমি যা কিছু করছি আমার বোনের সুখের জন্য করছি, তুমি আমার মাফ করে দাও। তুমি কান্নাকাটি করো না, আমি তো তোমার হারাইতে দিব না। তৎ করলে আমার ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে হইলেও তুমি আর আমি সারা জীবন একসাথে থাকি। তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আপনারা কিন্তু একটু সাবধানে খান, পোলাও আর মাংস দুইটাই গরম। কি হয়েছে? ভাবি, খাসির মাংস তো আমাদের খাওয়ানোর জন্য রান্না করে নাই, আমরা যেন না খেতে পারি সেজন্য অনেক বেশি করে লবণ দিয়ে দিয়েছে। ও, তার মানে আমাদের সাথে প্রতিশোধের খেলা খেলছে। মামিমা, আমি তো খায়া দেখছিলাম, লবণ তো ঠিকই আছে। আর যদি হয়েও থাকে তাহলে ভুলে হইছে। আপনারা তো আমগো মেহমান, আপনাগুলোকে আমগো কিসের প্রতিশোধ? তোমরা যে প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছো আমি ভালো করে জানি। মা শোনো, খাবারটা আমি খেয়েছি, এটা যথেষ্ট ভালো খাবার হয়েছে, এটা নিয়ে আর কোনো ঝামেলা করো না তো। এই চুপ কর, তুই আসলেই তো একটা কুলাঙ্গার। তুই আমার পেটের সন্তান হয়ে আমাকে বলছিস আমি ঝামেলা করি? দেখছেন আপা, আপনার ছেলে তো বিয়ে হতে না হতেই একেবারে মায়ের বিপক্ষে গিয়ে শ্বশুর বাড়ির টান টানছে। ভাবি, আমার তো মনে হয় তোমার ছেলে এই ভিখারিদের ঘানি টানতে টানতে তোমাকে পথে বসিয়ে দিবে। সেই সুযোগ কখনোই দেওয়া হবে না, অন্ততপক্ষে আমি বেঁচে থাকতে। দরকার হলে এই ছেলেকে আমি গলা টিপে মেরে ফেলতেও পারবো। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, খাবার সময় আপনারা ঝগড়াঝাটি করেন না। খাবারটা তো একটা ইবাদত। ও, খাবার একটা ইবাদত? তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে তাই না? না না, জ্ঞান দিতাছি না, কিন্তু খাওয়ানোর সময় আপনারা খাবারটা তো ঠিকঠাক মতো করে খাইবেন। এত খাই খাই করিস, নে তোর খাবার তুই। মামিমা, কি হয়েছে? ছোট লোক, এত ম্যামা করছো কি জন্য? মা, ব্যাপারটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? চুপ কর, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জুতো দেখেছিস? জুতো জুতো দিয়ে পিটিয়ে না তো চামড়া আমি লাল করে দেবো একদম। বেয়াদব ছেলে কোথাকার। হাজি ভাইজান, বারবার আমার জন্য তোমাদের অপমানিত হতে হয়। এই সব কিছুর জন্য আমি দেই ভাইজান,
তুমি আমার ক্ষমা করে দিও ভাইজান। আরে না, কি কইতেছস? মন খারাপ করিস না বোন। আমার মতন গরিবের কপালে দুঃখ কষ্ট লেখাই থাকে। ভাবি, একটা জিনিস খেয়াল করে দেখেছো, এই ভিখারি ঘরের মেয়ে যদি তোমার ঘরে থাকে তাহলে যে কোনো সময় তোমার সব কিছু বিক্রি করে দিবে, বাপের বাড়িতে পাঠিয়ে দিতে পারে। বলি, তোমার কথা যুক্তি আছে। আরে আমি তো আগে জানতামই না যে ওরা এত গরিব। আপা, সময় মতো কিন্তু পদক্ষেপ নিতে হবে, না হলে না ঠিকই দেখবা সর্বনাশ করে ফেলছে। আমি বেঁচে থাকতে তো এমন সর্বনাশ কখনোই হতে দেব না। দরকার পড়লে আমার ছেলেকে দিয়ে ওকে ডিভোর্স করাবই করাবো। এই মেয়েকে যতদিন পর্যন্ত ডিভোর্স না করাতে পারি আমাদের কারোরই কোনো শান্তি নেই। হায় আল্লাহ, আমার স্বামী কত কষ্ট কইরা তার বোনরে মানুষ করতেছে, বোনের জন্য আমারে পর্যন্ত বন্ধক রাখছে। সেই বোনের ডিভোর্সের কথা শুনলে তো সে মরেই যাইব। কিন্তু বেশি সময় নেওয়া যাবে না। যেভাবেই হোক, ছলে বলে কৌশলে যে কোনো রকমের পন্থা যদি অবলম্বন করতে হয় সেটা করে হলেও এই মেয়েকে ডিভোর্স করাতেই হবে। বড়াপা, আমি আছি আপনার সাথে। ভাবি, আমিও আছি তোমার সাথে। বউ, রিমির জন্য তোমার কত কথা শুনতে হয়, কত অবহেলা সহ্য করতে হয়। আমি আসলে এইসবের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আমার কাছে ক্ষমা চাইবা কেন? আর তাছাড়া রিমিরে তো আমি আমার বোনের মতোই ভাবি। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আমরা দুই ভাই বোন অনেক কষ্ট করছি, কারণ এতিম হয়ে গেছিলাম তো। আর আমার ছোট বোনটা ছোটবেলা থেকে খুব পড়তে চাইতো, কিন্তু আমি পড়াইতে পারিনি ভালো একটা স্কুল। কিন্তু ওর আগ্রহ আমার মন ছুঁয়ে যায়। আমি প্রতিজ্ঞা করি, আমার যতই কষ্ট হোক, আমার জীবনের সবকিছু বিসর্জন দেওয়া হইলেও আমি আমার ছোট বোনরা শিক্ষিত করবো, পড়ালেখা করাবো, আর অনেক বড় ঘরে বিয়া দিব। আর এই জন্য তুমি সব কিছু শেষ করে ওরা শহরে পাঠাইলা পড়ালেখা করার জন্য। আর ওইখানে থাইকাই ওর বিয়াটা হয়ে গেল। হ্যাঁ, রিমি শুধু এখন ওকে বাড়িতে একটু সুখে থাকলে এর থেকে বেশি খুশি আর কেউ হইব না। আল্লাহ কোনোভাবেই যেন রিমির ডিভোর্স না হয়, তাহলে সব শেষ হয়ে যাইব। আল্লাহ তুমি রহম করো। কি ব্যাপার, তুমি এরকম চুপচাপ বসে আছো যে? আল্লাহর কাছে দোয়া করতেছিলাম রিমির লেগা, আল্লাহ যেন ওরে সবসময় সুখে রাখে। এর জন্যই তো রিমি বলে যে তোমার মতন ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার। অবশ্য তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হইছে, আর বেশি বেশি কম লাগবে। আরে বেশি বেশি না বউ, সত্যি কথা বলছি, তুমি তোমার মহারানী। আচ্ছা, ভালো কথা, কাল মা ওই মায়ের লেগা ভালো কিছু কেনাকাটার করে লই আইও, ওনার যাতে কথা না কইতে পারে। হ্যাঁ ঠিক আছে। মামিমা, আপনার জন্য এটা আনছি। জি, আর এটা আপনার জন্য, এটা আপনার জন্য, আর তোমার দুইজনের জন্য। এই নে ধর। ও, সবার জন্য অনেক দামি দামি কাপড় আনছি, কিন্তু তোমার জন্য একটা কম দামি শাড়ি আনছি। তুমি কিন্তু আবার আমার বকা দিও না। তুমি যদি আমার একটা সুতা দাও সেটা তো আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ। মা ওই মা, আপনারা স্তব্ধ হয়ে দাঁড়া রয়েছেন কেন? শাড়িগুলো একটু খুলে দেখেন। তাই তা তোমাদের মতো ফকিন্নিরা কি এমন দিয়েছো যেটা দেখতে হবে? আরে দেখো না ভাবি, দেখো, ওদের দেওয়া জিনিস তো আর পরার যোগ্য হবে না, রাস্তায় গিয়ে কোনো ফকির ফাকরকে দিয়ে দিতে হবে। না না, আপনারা আমার ভুল বুঝছেন না। আমার কাছে একটু টাকা কম ছিল তো, তাই আমার বউয়ের শাড়িটা শুধু আমি একটু কম দামে কিনছি। আর আপনাকে সব কাপড় চোপড় আমি ব্র্যান্ডের দোকান থেকে কিনছি। তাহলে তো দেখতেই হয় তুমি কি এমন ব্র্যান্ডেড কাপড় নিয়ে এসেছো। দেখি
এইটা ব্র্যান্ডেড কাপড়? এই কাপড় তো আমাদের বাসার কাজের লোকও পরতে চাইবে না। বিশ্বাস করেন মামিমা, এটা ব্র্যান্ডেরই কাপড়, আমি একদমই কিনছি। ব্র্যান্ডেড কাপড়? তোমাদের ব্র্যান্ডেড কাপড় তো না, তোমরাই পরো। ঠিকই বলেছো, ওদের কাছে এইটাই অনেক দামি, অনেক মূল্যবান। হ্যাঁ হ্যাঁ, যেমন শুকরের কাছে কচুই তো দামি হয়। আপনারা কিন্তু এখন অতিরিক্ত কথা কইতাছেন। চুপ করো। তোমার মতো মেয়ের কাছ থেকে আমার শিখতে হবে যে আমি কোনটা কম করবো আর কোনটা অতিরিক্ত করব। আর তোমরা কি মনে করছো তোমাদের মতন ভিখিরিদের কাপড় চোপড় আমরা গায়ে জড়াবো? মামিমা, সুমির আপনারা মাফ করে দেন। আপনাদের যদি এসব কাপড় চোপড় পছন্দ না হয় কোনো সমস্যা নাই, আমি আপনার ঘরে নতুন ব্র্যান্ডের কাপড় কিনাই না দিব। কি তোরা আমাদেরকে ব্র্যান্ড চেনাতে এসেছিস? থুতু দেই তোদের ব্র্যান্ডেড কাপড়ের উপর। মা, তোমরা কথায় কথায় ভাইজান আর ভাবিকে এইভাবে অপমান করা বাদ দাও। সবকিছুর কিন্তু একটা সীমা থাকে। দেখেছো দেখেছো, হ্যাঁ কেমন ওদের পক্ষ নিয়ে কথা বলে। সতের পক্ষে কথা বললে কোনো পক্ষ নেওয়া হয় না। তোমরা যেটা করছো সেটা খুবই অন্যায়। চুপ। তোর মতো কুলাঙ্গারের কাছ থেকে আমার শিখতে হবে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। মামিমা, আপনি একটু শান্ত হন। কিসের শান্ত? তোদের মতো ছোট লোকদের বাড়িতে আমি আর একটা মুহূর্তও থাকতে চাই না। বিলকিস, পলি, যাও এক্ষুনি যে আমাদের লাগেজপত্র সমস্ত বের করে নিয়ে আসো। এই ছোট লোকদের বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না। মামিমা, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এমনি রাগ করে যায়েন না। চুপ! তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? সর আমার সামনে থেকে। তুমি বুঝাও না, তুমি কও কিছু। মামিমা যায়েন না, আপনারা গেলে আমি অনেক কষ্ট পাবো। না না মামিমা, আপনি বেড়ানো শেষ না করে যাইবেন না, তাহলে আমাকে অমঙ্গল হইব। তোদের মতো গরিবদের জীবনে কোনোদিনও মঙ্গল আসবে না। চল চল আমার সাথে। চলো ভাবি। ভাবি, আমার তুমি মাফ করে দিও। আমার জন্য অনেক কষ্ট করছো, অনেক অপমান সহ্য করছো ভাবি। বোন, তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই। তুমি সুখে থাকলেই তোমার ভাই আর আমি ভালো থাকবো। তোমার মতো ভাই পাবো সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি মেলা কষ্ট করছো ভাই, আমারে ক্ষমা করে দিও। আরে কি কইতাছস, বড় লোক শ্বশুর বাড়িতে তুই ভালো থাকবি। চল চল আমার সাথে। মা, তুমি এটা কি শুরু করেছো? একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হয়ে যাচ্ছে? রিমিও তো আমাদের সাথে যাবে। রিমি তো ওখানে রয়ে গেল। রিমি, চলে আসো। ঠিক আছে চল, চিন্তা করিস না তুই, চল। রিমিকে কেন ডাকছিস? রিমি আর কোনোদিন আমাদের বাড়িতে যাবে না। কেন মা? রিমি তো আমার ওয়াইফ, তোমার পুত্রবধূ। ওই পুত্রবধূ শব্দটাই তো আমি শুনতে চাই না। তুই আজকেই ঢাকায় গিয়ে ওকে ডিভোর্স দিবি। মামিমা, আপনি এগুলো কি কইতাছেন? ঠিকই বলেছি, তোমাদের মতন ফকিন্নিদের সাথে আমাদের পরিবার মেলে না। আজকে আমার ছেলেকে দিয়ে তোমার বোনকে ডিভোর্স দেওয়াবো। না মা, আমি রিমিকে ডিভোর্স দিতে পারবো না। তোকে কিভাবে ডিভোর্স দেওয়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। চল তুই। মামিমা, 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 পায়ে ধরে কইতেছি, আমার বোনের এত বড় সর্বনাশ আপনি কইরেন না। আমার বোনের গায়ে কলঙ্ক লাগায়েন না। গরিবের মায়া গো, ডিভোর্স হয়ে গেলে জীবনে অনেক কষ্ট হয়, অনেক অশান্তিতে থাকে তারা। আমার বোনের এত বড় ক্ষতি আপনি কইরেন না, একটু দয়া করেন। আমার এত বড় ক্ষতি আপনি করেন না। আমার আপনি বিষ খাওয়া মেরে ফেলেন, আমিও শান্তি পাই, আপনিও শান্তি পান। তারপর আমার এত বড় সর্বনাশ করেন না মা। চুপ করো। তোমাদের মতন ছোট লোকদের শান্তি অশান্তির ঠিকাদারি আমি নেই নেই। পা ছাড়ো, তা না হলে কিন্তু পা ছিটকে ফেলে দিব। মামিমা, আপনার বোনটা একটু নরম করেন। আমার বোনটার এত বড় ক্ষতি আপনি কইরেন না। ভাবি, ওদের নাটক দেখছো? পা দিয়ে লাথি মেরে চলো তো। আপনি একটা না
হাজারটা লাথি মারেন, তারপরও ইমিডিয়েট ডিভোর্স দেওয়ার কথা কইেন না। আমার কথার বাইরে একটা কিছু হবে না, কোনো কিছুই হবে না। এই ফকিন্নি বাচ্চাকে আমি ডিভোর্স দেওয়াবো তো দেওয়াবই।